নেই পোস্টার, নেই ব্যানার, নেই উচ্চ শব্দে লাউড স্পিকার কিংবা মাইকিংয়ের শব্দ। এই কেমন নির্বাচনী প্রচারণা? এমন একটি নির্বাচনী প্রচারণা আমি একবার দেখেছিলাম বহু বছর আগে সিঙ্গাপুরে, 1993 সনের কথা। তো কথা বলছি বাংলাদেশে ঢাকা 9 আসনের প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী, আলোচিত নেত্রী, এনসিপির সাবেক নেত্রী তাসনিম জারার কথা বলছি। বাট সিঙ্গাপুরে কেন ফিরে গেলাম, ব্যাখ্যায় বলছি সে কথা। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। 1993 জুলাই আগস্ট সময়টি হবে, সিঙ্গাপুরে বেড়াতে গিয়েছিলাম। তো সেখানে তখন নির্বাচন হচ্ছিল। সিঙ্গাপুরের প্রথম, সিঙ্গাপুরের ইতিহাসে সরাসরি জনগণের ভোটে নির্বাচিত রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছিল 93 সনে। তো সেখানে প্রার্থী ছিলেন দুজন। একজন ছিলেন ওং ত্যাং চং, আরেকজন ছিলেন চুয়া কিম ইউ। তো এই দুইজনের নামই সিঙ্গাপুরের রাস্তার কোনায় কোনায় দেখা গেল ছোট্ট ফেস্টুনের মতো, দুজনের ছবি দেয়া আর লিখা ভোট ফর ওং ত্যাং চ্যাং, ভোট ফর চুয়া কিম ইউ, জাস্ট এইটুকুই লেখা। এমনকি কে কোন দলের প্রার্থী, কার কি ম্যানিফেস্টো, কার কি ইশতেহার, কোনো কিছু সেখানে নেই, শুধু ছবি দেয়া, নাম দেয়া, ভোট ফর অমুক, ভোট ফর অমুক। তো অবাক হলাম, যেটি বলছিলাম যে আমি হিসাব মেলাতে পারলাম না, কারণ আমি বাংলাদেশ থেকে গিয়েছি 93 সন। তো 93 সনে তো আমরা সব কিছুই দেখেছি বাংলাদেশে, সবসময় দেখছি উচ্চ শব্দে মাইকিং, পোস্টারের পুরো দেশ সয়লাভ হয়ে যায়, বাড়ি ঘর দেয়াল কোনো কিছু আলাদা করা যায় না, এই সব কিছু আমরা দেখেছি। বাট সেখানে আমি অবাক হলাম যে এই কী করে সম্ভব, একটি প্রেসিডেন্সিয়াল ইলেকশন হবে, রাষ্ট্রপতি নির্বাচন, সেখানে কিনা লেখা আছে ভোট ফর অমুক, ভোট ফর অমুক, মাইকিং নেই, পোস্টার নেই, ব্যানার নেই, কিচ্ছু নেই। এবং সম্ভবত সেটি সরকারিভাবেই নিয়ন্ত্রণ করা, সরকারিভাবে এই দুই প্রার্থীর ছবি এবং এই ছোট্ট আবেদন সেখানে রেখে দেওয়া হয়েছিল ভোটারদের উদ্দেশ্যে। সুপ্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশেও আমরা এমন চিত্র দেখতে পাচ্ছি, সব জায়গায় না, অন্তত একটি কেন্দ্রে। কোন সেই কেন্দ্র? ঢাকা 9 আসন। আর ঢাকা 9 আসন থেকে অনেকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সাবেক এনসিপি নেত্রী তাসনিম জারার কথা বলছি, তিনিও প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো তাসনিম জারার কথা যখনই আসছে তখনই কিছু বিষয়ে আলোকপাত করতে হয়। একের পর এক বোমা ফাটিয়ে চলেছেন তাসনিম জারা। কোন অর্থে বোমা ফাটানো? আমাদের তিনি শক উপহার দিচ্ছেন, আমাদের বিস্মিত করছেন। আমরা তার গৃহীত পদক্ষেপ, কর্মতৎপরতায় আসলে শকড হচ্ছি। প্লেজেন্টলি শকড বলা ভালো, বোধ হয় একটু ক্লিয়ার হবে বিষয়টি। তো 27 ডিসেম্বর যখন তিনি এনসিপি ছেড়ে দিলেন, স্বতন্ত্র থেকে নির্বাচন করার ঘোষণা দিলেন, তখনও আমাদের বিস্ময়ের পালা কাটছিল না। কারণ কেউ আশা করেনি যে তাসনিম জারা এই সময়ে এনসিপি ছেড়ে আসবেন। তিনি এনসিপি ছেড়ে আসলেন, স্বতন্ত্র থেকে নির্বাচন করবেন বলে ঘোষণা দিলেন। এবং আমরা দেখলাম 1.5 দিনের মধ্যে তাকে 5,000 ভোটারের তার নির্বাচনী এলাকার স্বাক্ষর এবং অন্যান্য ডিটেল সংগ্রহ করতে হতো। 1.5 দিন সময় পেয়েছিলেন। তো 1.5 দিন সময়ে তিনি ঠিকই সেই 5,000 ভোটারের স্বাক্ষর এবং অন্যান্য ডিটেল সংগ্রহ করতে পেরেছিলেন। তো এইসব করে টোরে তিনি যখন নমিনেশন পেপার সাবমিট করলেন, তখন তার নমিনেশন প্রত্যাখ্যাত হলো, রিজেক্ট হয়ে গেল, তার প্রার্থিতা বহাল থাকলো না। তো তাকে যারা ফলো করছিলেন, তার যারা অ্যাডমায়ারার্স এবং তাকে যারা অ্যাপ্রিসিয়েট করেন, তার ওয়েল উইশার্স, তারা সবাই আমরা খুব বিস্মিত হয়েছিলাম, কষ্ট পেয়েছিলাম যে তার নমিনেশন ছোট্ট টেকনিক্যাল এরারের কারণে প্রত্যাখ্যাত হয়েছিল। বাট আমরা নিশ্চিত ছিলাম যে তিনি নমিনেশন ফিরে পাবেন, এবং আপিলে ঠিকই তিনি নমিনেশন ফিরে পেয়েছিলেন। তো এক এক করে এইভাবে বাধা ডিঙিয়ে তাসনিম জারা এখন এই পর্যায়ে আছেন যেখানে তিনি আছেন। তো প্রিয় দর্শক শ্রোতা, আমাদের জানা আছে ঢাকা 9 আসনটি সবুজবাগ, মুগদা, মান্ডা এই জায়গাগুলো নিয়ে। তো ঢাকা 9, তো সেখানে আজ তিনি তার ফেসবুক পোস্টে জানালেন একটি নতুন ধরনের নির্বাচনী প্রচারাভিযানের বিষয়ে আমাদের জানালেন। নির্বাচনী প্রচারণার এক নতুন মডেল তিনি উপস্থাপন করলেন, আর এর নাম দিয়েছেন প্রজেক্ট ঢাকা 9। যেহেতু তার ঢাকা 9 বা ঢাকা 9 আসন, প্রজেক্ট ঢাকা 9।
তো সেখানে যে বলছিলাম নির্বাচনী প্রচারণার নতুন মডেল, সেইটি কেমন হবে? সেইটি হবে সেখানে কোনো লাউড স্পিকার থাকবে না বা মাইকিং হবে না উচ্চ শব্দে, পোস্টার থাকবে না, যদিও আচরণবিধি অনুযায়ী, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী সংশোধিত বা আরপিও অনুযায়ী পোস্টার কারোর জন্যই থাকবার কথা না। কিন্তু ইতিমধ্যে অনেকেই নির্বাচনী আইন লঙ্ঘন করে পোস্টার বিভিন্ন জায়গায় লাগাচ্ছেন, আমরা দেখছি। আর নির্বাচন কমিশন সেইটি যথাযথভাবে অ্যাড্রেস করতে পারছে না কিংবা করছে না। বাট তাসনিম যারা ঘোষণা দিলেন যে তার এই প্রজেক্ট ঢাকা 9-এ কোনো পোস্টারিং হবে না, কোনো মাইক্রোফোন ব্যবহার করা হবে না, লাউড স্পিকার যেটিকে বলি আমরা, মাইক, উচ্চ শব্দে মাইকিং হবে না, ব্যানার হবে না, এইসব জিনিস হবে না, তিনি নিষিদ্ধ করেছেন। তার নেতাকর্মীদের তিনি নিরুৎসাহিত করেছেন এবং তিনি তার ফেসবুক পোস্টে জানিয়েছেন যে কোনো শোডাউনও হবে না। আচ্ছা, তো তার কাছ থেকে আমরা জেনে নেই তিনি এক্স্যাক্টলি কি বলেছেন তার পোস্টে। আজই তিনি সেই পোস্টে করেছেন, গতকাল করেছিলেন 26 জানুয়ারি, গতকাল সোমবার ছিল। স্বতন্ত্র প্রার্থী হিসাবে যখন মাত্র 1.5 দিনে প্রায় 5,000 ভোটারের স্বাক্ষর প্রয়োজন ছিল, তখন অনেকেই স্বতঃস্ফূর্তভাবে সে বলতেন, মা আমি এসেছি কারণ আমার ছেলে ফোন করে বলেছে আপনাকে সাহায্য করতে। কিংবা আমার মেয়ে থাকে আমেরিকায়, সে আমাকে ফোন করে বলেছে বাবা তাসনিম জারাকে সিগনেচারটা দিয়ে এসো, ও না হলে দাঁড়াতেই পারবে না। তখনই বুঝতে পারি মানুষ আসলে রাজনীতির সাথে এখন কতটা সম্পৃক্ত। বুঝতে পারি আমাদের শক্তি হলো মানুষের আস্থা, ভাড়া করা মানুষ নিয়ে মিছিল বা কান ঝালাপালা করে দেয়া মাইকিং নয়। কিন্তু এই আস্থার রাজনীতি বাস্তবায়ন সহজ ছিল না তাসনিম জারার জন্য। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী পোস্টার নিষিদ্ধ থাকা সত্ত্বেও শহর জুড়ে যখন তার ছড়াছড়ি, তখন যারা সিদ্ধান্ত নেন তিনি পোস্টার লাগাবেন না, উচ্চ শব্দের মাইকিংও নয়। তিনি লিখেছেন, নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার আগেই দেখলাম শহর জুড়ে পোস্টারের উৎসব। নির্বাচন কমিশন আগেই ঘোষণা করেছিল যে এবছর নির্বাচনে পোস্টার লাগানো নিষিদ্ধ, কিন্তু প্রায় সকল প্রার্থী সেই নিয়মের তোয়াক্কা না করে নিজেদের উপস্থিতি জানান দিতে শহরটাকে পোস্টার দিয়ে মুড়িয়ে ফেললেন। আমি রাজনীতির বাইরের মানুষ ছিলাম, সাধারণ নাগরিক হিসেবে এই পোস্টারের জঞ্জাল এবং উচ্চ শব্দের মাইকিং আমাকে সব সময় কষ্ট দিত। তাই আমি আমার টিমকে বলি যে আমি পোস্টার টাঙ্গাবো না, উচ্চ শব্দে মাইকিংও করব না। উদ্বিগ্ন হন অনেক শুভাকাঙ্ক্ষীর সরল প্রশ্ন, পোস্টার না থাকলে মানুষ কিভাবে জানবে তিনি নির্বাচন করছেন? উত্তরে তিনি জানিয়েছেন, নির্বাচনী প্রচারে তার নতুন সংযোজন প্রজেক্ট ঢাকা 9। তিনি বলছেন, আমরা ভাবতে থাকি এসব দাপট দেখানো কাজ না করেও নির্বাচনের মাঠে কিভাবে প্রতিদ্বন্দ্বিতা করা যায়। একদম মূলে গিয়ে আমরা চিন্তা করলাম মানুষ আসলে ভোট দেয় কেন? রাস্তায় বড় মিছিল দেখলে বা কানের কাছে মাইক বাজলেই কি আপনি কাউকে ভোট দেবেন? সম্ভবত না, বরং এতে বিরক্তি বাড়ে। মানুষ ভোট দেয় বিশ্বাস থেকে, আর এই বিশ্বাসটা তৈরি হয় যখন আপনার পরিচিত কেউ, আপনার বন্ধু, আত্মীয় বা সহকর্মী আপনাকে ফোন করে বলে, দোস্ত আমি ওনার ইশতেহার পড়েছি, মানুষটা সৎ, চলো এবার ওনাকে একটা সুযোগ দেই। এই ধরনের আন্তরিক কথোপকথন হাজারটা পোস্টারের চেয়েও শক্তিশালী। আমাদের অনেক সমর্থক আছেন যারা হয়তো মিছিলে গিয়ে স্লোগান দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, কিন্তু মনে প্রাণে চান রাজনীতিতে একটা পরিবর্তন আসুক। তাদের জন্য আমরা একটা পন্থা বের করার চিন্তা করি, সেখান থেকে আসে আমাদের প্রজেক্ট ঢাকা 9-এর আইডিয়াটা। তার ভাষ্য, এই প্রজেক্ট ঢাকা 9 এমন এক ক্যাম্পেইন মডেল যেখানে স্লোগান বা শোডাউনের বদলে গুরুত্ব পাবে ব্যক্তিগত সম্পর্ক ও বিশ্বাস ভিত্তিক যোগাযোগ। তিনি বিশ্বাস করেন যদি প্রমাণ করা যায় যে কোটি 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 টাকা খরচ, ভাড়া করা লোকের শোডাউন আর শব্দ দূষণ ছাড়াও একজন স্বতন্ত্র প্রার্থী জিততে পারেন, তাহলে ভবিষ্যতে রাজনীতিতে আসার সাহস পাবেন আরও অনেকে যাদের টাকা বা পেশি শক্তি নেই, কিন্তু আছে যোগ্যতা। প্রিয় দর্শক শ্রোতা, মুগ্ধ হবার মতো। তাসনিম জারা সম্পর্কে আগে 2-4টি এপিসোডে বলেছি, তিনি বিদুষী রমণী, উচ্চ শিক্ষিতা ইন ট্রু সেন্স অব দ্য টার্ম, প্রকৃত অর্থেই। এবং তিনি তার আচরণে, তার কথাবার্তায়, তার নির্বাচনী কার্যকলাপে সব কিছুতে তিনি সেটির প্রমাণ রাখছেন। একটি পরিচ্ছন্নতার ছাপ আমরা দেখতে পাই, গণতান্ত্রিক একটি প্রতিচ্ছবি আমরা দেখতে পাই, তার মধ্যে গণতান্ত্রিক মানসিকতা দেখতে পাই। এবং যেই জিনিসগুলোতে তিনি নিজে বিরক্ত, যেমন তিনি বলেছেন উচ্চ শব্দে মাইকিং তাকে বিরক্ত করে, শো ডাউন তাকে বিরক্ত করে,
তিনি হয়তো ভাবতে পারতেন যে বিরক্ত করে সেটি ভিন্ন কথা, কিন্তু এখন তো আমাকে ইলেকশনে জিততে হবে, তাই অন্তত নির্বাচনের সময় এই কাজটি করে নেই, শব্দ দূষণ করি, মানুষের কান ঝালাপালা করি, পোস্টারে সব কিছু ঢেকে দেই, শোডাউন করি, মানুষকে ভয় দেখাই, তাহলে হয়তো ভোট পাবো। তিনি ভাবতে পারতেন, ভাবেননি, ওই লাইনেই যাননি, বিকল্প কিছু চিন্তা করেছেন, যেটি সত্যিকার অর্থে সৃজনশীল, সত্যিকার অর্থে আশা জাগা নিয়ে, সত্যিকার অর্থে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার মতো একটি বিষয়। একটি প্রজেক্ট ঘোষণা করেছেন, প্রজেক্ট 9। চমৎকার, সেলুট করছি তাসনিম জারাকে তার এই উদ্ভাবনী আইডিয়ার জন্য, এবং বিশ্বাস করি অন্যরাও তাকে ফলো করবেন। গতানুগতিক বস্তা পচা সেই মাইকিং, লাউড স্পিকার, শোডাউন ওইসবে না গিয়ে তিনি ঠিকই বলেছেন, মানুষ এখন বিরক্ত এসবের উপর। মানুষ জানে যে লোক হায়ার করে এনেছেন, আপনারা টাকা দিয়েছেন, বিরিয়ানির প্যাকেট দিয়েছেন, কিংবা সমাবেশ শেষে দেবেন, এইসব মানুষ বুঝে। তাই যারাই করছেন, যারাই ওই বস্তা পচা পুরনো সেকেলে মান্ধাতার আমলের সেই সাবেকে যারা হাঁটছেন, তাদের সময় এসেছে তাসনিম জারাদের মতো সৃজনশীল মানুষকে অনুসরণ করবার। আর আমি বিশ্বাস করি তাসনিম জারা তার এই সৃজনশীলতার মূল্য পাবেন। ঢাকা 9-এর বাসিন্দারা, ঢাকা 9-এর ভোটাররা তার মেধা, তার সততা, তার ঋজুতা, তার স্বতঃস্ফূর্ততা, তার আন্তরিকতার মূল্যায়ন করবেন। এবং আগেও বলেছি, ঢাকা 9-এর বাসিন্দাদের, ভোটারদের আবার অনুরোধ করব, তাসনিম জারাকে দয়া করে আপনারা সুযোগ দেবেন, শুধু আপনাদের ঢাকা 9-এর মানুষের ভাগ্য বদলাবার জন্য না, বাংলাদেশের ভাগ্য বদলাবার জন্য। কোনো একজন যোগ্য সাংসদ কোন জায়গা থেকে তিনি নির্বাচিত হয়েছেন সেটি বড় কথা না, তিনি কাজ করতে পারবেন তার নিজের এলাকার জন্য, তিনি কাজ করতে পারবেন পুরো বাংলাদেশের জন্য। সংসদ কাঁপিয়ে দিতে পারেন একজন যোগ্য সাংসদ, বাকি সব ভেড়াদের বিদায় করে দিতে পারেন, ছুট্টি করিয়ে দিতে পারেন। তো সেই প্রমাণ ঢাকা 9-এর ভোটাররা এবার দেবেন। যদি না দেন সেটি আপনাদের দুর্ভাগ্য হবে। আমি বিশ্বাস করতে চাই না সেটি, আপনারা এমনটি করবেন না। অবশ্যই আপনারা তাসনিম জারার ব্যাপারে পজিটিভলি চিন্তা করবেন, এবং আপনাদের অ্যাকশনে সেটি আমরা দেখতে পাবো। তো প্রিয় দর্শক শ্রোতা, তাসনিম জারা আবার আমাদের চোখ খুলে দিলেন, গতানুগতিকতার বাইরে গিয়েও নির্বাচনী ক্যাম্পেইন করা যায়, এবং সেইটি আশা জাগা নিয়ে হতে পারে। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকবার জন্য। ভালো থাকবেন, আবারও দেখা হবে শিগগিরই।